সো আজকে আমরা চ্যাপ্টার 5 স্টার্ট করছি আপনাদের বইয়ের, which is determination forward and future prices. Okay, so before we get into the details, কিছু theoretical aspect আমরা আগে একটু কভার করব। সো প্রথমেই যে ডিফারেন্সটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা আসলে ইনভেস্টমেন্ট আর কনজাম্পশন অ্যাসেটের মধ্যে বলতে আসলে ডিফারেন্সটা কি বুঝি। সবাই একটু কাইন্ডলি জয়েন করার পরে আপনারা মিউট করে নিন। ওকে, সো ইনভেস্টমেন্ট আর কনজাম্পশন অ্যাসেটস এর মধ্যে পার্থক্যটা কি, এই ডিফারেন্সিয়েশনটা কেন আমরা এখন ডিসকাস করতেছি, এটা আমি একটু পরে আসতেছি। সো ইনভেস্টমেন্ট অ্যাসেটস বলতে আমরা সাধারণত স্টকস, বন্ডস, কিছু কিছু ক্ষেত্রে প্রেশাস মেটালসও ধরি, লাইক ফর ইনস্টেন্স গোল্ডে আমরা ইনভেস্টমেন্ট করি। সো এই ইনভেস্টমেন্ট অ্যাসেট গুলোর বৈশিষ্ট্য কি? এই ইনভেস্টমেন্ট অ্যাসেট গুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে দিজ আর অ্যাকচুয়ালি হেল্ড ফর ভ্যালিউ। ওকে, এখন এই ভ্যালিউটা একটা স্ট্রিম অফ ইনকামও হতে পারে। ঠিক আছে, স্ট্রিম অফ ইনকাম বা ইনকামের জন্য আপনি হোল্ড করতেছেন, বা পোটেনশিয়াল যে ক্যাপিটাল গেইনস হতে পারে সেটার জন্য আপনি হোল্ড করতে পারেন। ঠিক আছে, বাট মেইন কথাটা যেটা হচ্ছে যে দিজ অ্যাসেটস, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট অ্যাসেটস, দিজ আর হেল্ড ফর দেয়ার ভ্যালিউ। ওকে, ওয়ারাজ কনজাম্পশন অ্যাসেটস এর মধ্যে সাধারণত আমরা কি বলি, আসতেছে হচ্ছে কপার আসবে, এগ্রিকালচারাল প্রোডাক্টস লাইক উইট বা রাইস, এগুলো আসতে পারে, crude oil or any form of oil. These can be consumption assets. So consumption assets, as the name suggests, these are used or held for use or consumption. ঠিক আছে, for using them or consuming them. Okay, তো এখন এই ডিফারেন্সটা কেন বলতেছি, ডিফারেন্সটা বলতেছি আমাদের এই চ্যাপ্টারটার অবজেক্টিভ বা প্রাইমারি একটা কি লার্নিং পয়েন্ট হচ্ছে যে আপনার যে কোনো একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের আসলে প্রাইসটা কত হবে। ঠিক আছে, প্রাইসটা কত হবে আজকে সেটা আমরা ডিটারমাইন করার চেষ্টা করব। ঠিক আছে, বা একটা উই উইল বি ক্রিয়েটিং আ মডেল থ্রু উইচ উই ক্যান অ্যারাইভ অ্যাট দ্যাট পার্টিকুলার প্রাইস, রাইট? সো ওটার জন্য অবভিয়াসলি কিছু আর্গুমেন্টস, কিছু অ্যাজাম্পশনস আমাদের থাকবে, রাইট? তো এই ইনভেস্টমেন্ট অ্যাসেটের জন্য আসলে আমরা যে অ্যাজাম্পশন গুলা বা যেই আর্গুমেন্ট গুলা আমরা আসলে, আমি আগে থেকে একটু বলে দিই যে আমরা নো আরবিট্রেজ প্রাইসিং মডেলটা ইউজ করে আসলে ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুলা প্রাইস করব। ঠিক আছে, তো এই নো আরবিট্রেজ আর্গুমেন্টটা দিস হোল্ডস ভেরি নাইসলি ফর ইনভেস্টমেন্ট অ্যাসেটস, whereas when it comes to consumption assets এখানে কিছু ঝামেলা আছে। ঠিক আছে, therefore আমাদের কিছু একটু টুইক করা লাগবে, আমাদের যে কারেন্ট আর্গুমেন্ট গুলো থাকবে সেগুলা একটু চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, সো এই কারণেই প্রথমে আমরা ইনভেস্টমেন্ট আর কনজাম্পশন অ্যাসেটে এত ডিটেলসে গেল। ওকে, সো কার কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। হ্যালো। Question maybe নেই স্যার। ওকে, ঠিক আছে, সো মুভিং ফরওয়ার্ড, নেক্সট আরেকটা ইস্যু যেটা আপনারা, ইউ গাইজ আর ওয়্যার অফ হোয়াট উই মিন বাই শর্ট সেলিং, রাইট? সো যেটা বললাম যে আমাদের যে প্রাইসিং মডেলটা, সেখানে আমরা যে প্রাইসিং মডেলটা ইউজ করব সেটা হচ্ছে যে নো আরবিট্রেজ অর আরবিট্রেজ ফ্রি প্রাইসিং, রাইট? সো আরবিট্রেজ করার ক্ষেত্রে আমরা জানি যে অবভিয়াসলি কন্ট্রাক্টেও আমরা পজিশন নেই, দ্যাট ইজ একটা ফিউচার বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমরা পজিশন নেই। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আন্ডারলাইং যে অ্যাসেটটা আছে, আন্ডারলাইং যে অ্যাসেটটা আছে সেটা তো একটা পজিশন নিব। এখন কন্ট্রাক্টের ক্ষেত্রে তো আসলে ফরওয়ার্ড কন্ট্রাক্টে লং যাওয়াও যতটুকু সহজ, শর্ট যাওয়াও ততটুকু সহজ, মানে মানে কোনোটাই আসলে খুব একটা ডিফিকাল্ট না। কিন্তু আন্ডারলাইং অ্যাসেটের ক্ষেত্রে লং যাওয়া মানে হচ্ছে যে আপনি আসলে অ্যাসেটটা
বাই করবে। So এই পজিশনটা নেওয়া রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড, ইটস নট দ্যাট বিগ অফ অ্যান ইস্যু। কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে আন্ডারলাইং অ্যাসেটটা, এটা একটা ইনভেস্টমেন্ট অ্যাসেট হোক, মেইনলি কনজাম্পশন অ্যাসেটের ক্ষেত্রে শর্ট যাওয়াটা সব সময় পসিবল হয় না। ঠিক আছে, ইট ইজ নট অলওয়েজ পসিবল টু গো শর্ট in the underlying asset, especially when it's especially when it's a consumption asset. ঠিক আছে, কনজাম্পশন অ্যাসেটের ক্ষেত্রে শর্ট যাওয়াটা একটু ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম ধরেন আমার আন্ডারলাইং অ্যাসেট, আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছি, ইন্ডেক্স যদি একটা হয়, ইন্ডেক্সে শর্ট যাওয়া মানে হচ্ছে যে আপনি ওই ইন্ডেক্সের মধ্যে যেই স্টক গুলা আছে সেটা যেই ফ্র্যাকশনে আপনার প্রপোর্শনে যে ইনভেস্টমেন্টের পরিমাণ অনুযায়ী যেটা আসতেছে সেটাতে শর্ট যাওয়া লাগে। সো এটাও এগেন ইটস নট রিয়েলি দ্যাট পসিবল। সো এইটার একটা মানে কি বলবো, একটা সলিউশন যেটা হচ্ছে যে আমরা ধরে নেই যে ইফ এনাফ বা ইফ ইনভেস্টার্স হোল্ড অ্যাসেট, ঠিক আছে, দেন সেলিং ইজ কনসিডার্ড টু বি ইকুইভ্যালেন্ট টু শর্ট সেলিং। ঠিক আছে, যে if enough investors are actually holding the asset itself and arbitrage opportunity থাকলে তারা যদি এটা সেল করতে মানে কি বলে সেল করার মতো এবিলিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকেও আমরা ধরে নিব যে this মানে আরবিট্রেজ অপরচুনিটি ইজ বিং টেকেন কেয়ার অফ। ঠিক আছে, আরবিট্রেজ অপরচুনিটি নেওয়া হচ্ছে। ঠিক আছে, সো শর্ট যাওয়ার প্রবলেমটাও এখানে কিছুটা হলেও আমরা অ্যাড্রেস করতে পারতেছি। এখন আরো দুইটা ইস্যু যেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে শর্ট সেলিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে কোনো ইনকাম যদি হয়ে থাকে, রাইট, যে আপনি এই আজকে শর্ট সেল আপনার টাইম পিরিয়ড লেটসে হচ্ছে 3 মান্থস ফর ইনস্টেন্স, এন্ড 1 মাস পরে হচ্ছে লেটসে আপনার আন্ডারলাইনটা এই ক্ষেত্রে ছিল একটা স্টক, এখানে একটা ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তো ডিভিডেন্ড যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ আ শর্ট সেলার ইউ আর অবলাইজ টু পে ব্যাক to this pay back this dividend amount to your কি বলে টু ইউর ব্রোকার। ঠিক আছে, যে অরিজিনাল যেই কি বলে আপনার ওনারটা থাকবে স্টকের, তাকে বেসিক্যালি এটা ফেরত দিবে। সো এটা এটা মাথায় রাখেন। আর আরেকটা যেটা কথা, এটা বারবার আসবে বা পরে আরো আসবে, যে আরবিট্রেজ অপরচুনিটির কথা যে আমরা বলতেছি, ঠিক আছে, সো একটা হচ্ছে দিস অবভিয়াসলি আমরা যখন শর্ট সেলিং এর কথা বলতেছি তখন কোনো সমস্যা নাই, দিস রিকোয়ার্স দ্য এবিলিটি টু গো শর্ট। আমরা দেখলাম যে আমাদের শর্ট সেলিং ইনভলভস কন্ট্রাক্টে লং যাওয়া অথবা শর্ট যাওয়া, অ্যাট দ্য সেম টাইম আন্ডারলাইং অ্যাসেটে আমরা প্রবলি একটা শর্ট পজিশন নিব অথবা লং পজিশন নিব। সো শর্ট পজিশন যদি যাওয়া যায় তাহলে গ্রেট, এবিলিটি ইজ এনাফ। শর্ট যাওয়ার আন্ডারলাইং অ্যাসেটে শর্ট যাওয়ার যদি সুযোগ থাকে তাহলে এবিলিটি অন ইটস ওন ইজ এনাফ। কিন্তু শর্ট যাওয়ার যদি সুযোগ না থাকে, এবিলিটি না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? একটু আগেই বললাম যে শর্ট করা যদি পসিবল না হয় তাইলে ইফ এনাফ ইনভেস্টার্স আর হোল্ডিং দি অ্যাসেট এন্ড ইফ দে আর এবল টু সেল ইট দেন দ্যাটস এনাফ, রাইট? কিন্তু এটা বললে আসলে হবে না। সেল করার ক্ষেত্রে এবিলিটির পাশাপাশি উইলিংনেসও লাগবে, উইলিংনেসও লাগবে। আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরেন ইনভেস্টমেন্ট অ্যাসেটের ক্ষেত্রে তো আপনারা এটা হোল্ড করতেছেন ফর দ্য ভ্যালিউ, রাইট? সো এটাতে শর্ট প্রথমত যাওয়া ইজি, শর্ট যাওয়া না থাকলেও মানুষজন আসলে দে সি যে দের ইজ সিগনিফিক্যান্ট এনাফ আরবিট্রেজ অপরচুনিটি, তারা এটা শর্ট করতে তাদের কোনো সমস্যা নাই। কনজাম্পশন অ্যাসেটের ক্ষেত্রে আপনি জাস্ট এটাই চিন্তা করেন যে কনজাম্পশন অ্যাসেটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কপার হোল্ড করতেছেন কারণ আপনার একটা ওয়ারিং বা ওয়্যারের একটা ফ্যাক্টরি আছে। ঠিক আছে, আপনি ওয়্যারস বানান, তার যেটা ইলেকট্রিক্যাল ওয়্যারস বানান। তো আপনি যদি এটা কপারটা বিক্রি করে দেন, সমস্যাটা কি হবে কেউ বলতে পারবেন? লেটস সে আপনি একটা কপারের প্রাইসের ক্ষেত্রে ফরওয়ার্ড মার্কেটে আপনি দেখলেন যে একটা মিস প্রাইসিং আছে বা একটা আরবিট্রেজ অপরচুনিটি আছে, রাইট? সো আপনি আপনার কাছে একটা ভালো পরিমাণের স্টক কপার আছে। তা আপনি যদি এখন কপারটা বিক্রি করে দেন, ঠিক আছে, আরবিট্রেজ অপরচুনিটি নেওয়ার জন্য, তাহলে সমস্যাটা কি হবে? র মেটেরিয়ালস থাকবে না, ম্যানুফ্যাকচারিং করতে আপনি পারবে।
আপনি তো কপারটা হোল্ড করতেছিলেন ফর হোয়াট, ফর কনজামশন অর ফর ইউজ ইন দ্য প্রোডাকশন অফ কি বলে ইলেকট্রিক্যাল ওয়্যারস। আপনি যদি এটা বিক্রি করে দেন আপনার কিন্তু এখানে একটা অপরচুনিটি কস্ট আছে। অপরচুনিটি কস্টটা কি? অপরচুনিটি কস্টটা হচ্ছে যে আপনি এটা করতে পারতেছেন না। আপনার যে প্রোডাকশনের জন্য আপনি যে কপারটা রেখেছিলেন সেটা কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারতেছেন না কপারটা সেই ক্ষেত্রে। ঠিক আছে? সো স্পেশালি কনজাম্পশন অ্যাসেটের জন্য যদি শর্ট যাওয়া পসিবল না হয়, সেল করার যদি করতে হয়, সেল যদি করতে হয় তাহলে অ্যাবিলিটির পাশাপাশি উইলিংনেসটাও থাকাটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। বিকজ উইলিংনেস না থাকলে কি হবে? আপনি কপার হোল্ড করতেছেন বাট ইটস মোর বেনিফিশিয়াল ফর ইউ টু অ্যাকচুয়ালি হোল্ড দ্য কপার দেন টেক অ্যাডভান্টেজ অফ দ্য আর্বিট্রেজ অপরচুনিটি। তখন কিন্তু আপনি বিক্রি করবেন না কপার। ঠিক আছে? সো এটা আমরা কনজাম্পশন অ্যাসেটের জন্য যখন ফরওয়ার্ড প্রাইসটা ডিটারমাইন করব তখন এটাতে আরো ডিটেইলসে যাব। ঠিক আছে? আমরা কিভাবে কনভিনিয়েন্স ইল নামের একটা আহ, কি বলে আরেকটা কনসেপ্টও আমরা এখানে ইনক্লুড করব। ঠিক আছে? যে কনভিনিয়েন্স yield ফর কনজাম্পশন দিয়ে কিভাবে তারপর ফাইনালি উই আর অ্যারাইভিং at ফরওয়ার্ড প্রাইস ফর কনজাম্পশন অ্যাসেটস। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। হ্যালো, সবাই আছেন? স্যার নো আরবিট্রেজ মানে কথাটা কেন বলা হচ্ছে বারবার? এটার ও আচ্ছা, নো আরবিট্রেজ শব্দটার মানে কি? আমরা নো আরবিট্রেজ আর্গুমেন্ট বা নো আরবিট্রেজ মানে জিনিসটা হচ্ছে যে ফরওয়ার্ড প্রাইসটা এমন হবে, আমি আগে থেকে একটু বলে দিই, ফরওয়ার্ড প্রাইসটা এমন হবে যে আরবিট্রেজ করার সুযোগ থাকবে না। যদি ওই পয়েন্টটাতে না যায় যে মানে এমন যদি হয় যে আরবিট্রেজ করার সুযোগ থাকে তাহলে মানুষজন আরবিট্রেজ করবে। ঠিক আছে? সো ওটার বেসিসে আসলে এই যে এত মানে শর্ট সেলিং কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, লং শর্ট এগুলাতে আমি আসছি। ঠিক আছে? হ্যালো, স্যার আগের ক্লাসের রেকর্ডিংটা কি দিবেন না? আগের ক্লাসের রেকর্ডিংটা আচ্ছা ওটা নিয়ে পরে কথা বলি, আমরা এই ক্লাসটা আগে শেষ করি। জি জি। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা কিছু অ্যাজাম্পশনস একটু কভার করে ফেলি। অ্যাজাম্পশনস গুলো আমি মোটামুটি ডিটেলেই যাব, সমস্যা নাই। সো কয়েকটা অ্যাজাম্পশনস ফর দ্য পার্টিকুলার নো আরবিট্রেজ মডেল আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটার 4টা মেইনলি অ্যাজাম্পশন বা 4টা মেইন অ্যাজাম্পশন আছে। একটা হচ্ছে যে নো ট্রানজাকশন কস্ট। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে সেম ট্যাক্স রেট অন অল প্রফিটস। থার্ড হচ্ছে borrow and lend at the same risk-free rate। সাধারণত এটা আমরা লাইবর ধরে নেই। আর আরবিট্রেজ অপরচুনিটি যদি থাকে, আরবিট্রেজ অপরচুনিটি যদি থাকে then these are taken। ঠিক আছে? taken। ওকে, সো নো ট্রানজাকশন কস্ট প্রথমেই শুনতে একটু একটা রেড ফ্ল্যাগ। ওকে, এটাতে আমরা একটু পরে আসতেছি। ওকে, সেম ট্যাক্স রেট অন অল প্রফিটস মোটামুটি দিস অ্যাজাম্পশন হোলস ইন মোস্ট কেসেস। এটা নিয়ে খুব একটা সমস্যা সাধারণত হয় না। borrow and lend at the same risk-free rate, this actually has two different assumptions। একটা হচ্ছে যে প্রথমত can obtain risk-free rate, আর সেকেন্ড হচ্ছে যে lend or borrow at same rate। ঠিক আছে? তার মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যে তার আসলে ওভাবে কোনো স্প্রেড থাকতেছে না। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা একটু ফার্স্টে আলোচনা করি। সো এটা নিয়ে আলোচনা যেটা সেটা হচ্ছে যে এটা ধরেন আমাদের মতো সাধারণ যারা ইনভেস্টর আছে, ঠিক আছে? বা কি বলে রিটেল ইনভেস্টরদের কথা যদি বলি, দিস অ্যাজাম্পশন ডেফিনেটলি ইজ নট ট্রু। ঠিক আছে? Neither are we able to borrow or lend at a rate which is close to the risk-free rate, and definitely আমরা এখন ব্যাংকে গিয়ে যদি বড় করতে চাই আমরা যেই রেটে লেন্ড করতেছি বা সেভ করতেছি ওটা থেকে ডেফিনেটলি বেশি হবে।
ঠিক আছে, বাট দিস ইজ quite possible when we are talking about very big institutional investors. ঠিক আছে, let's say we are talking about investment banks, we are talking about derivative dealers, তাদের যাদের পোর্টফোলিওতে বিলিয়ন্স অফ ডলার আছে, তাদের জন্য আসলে এটা খুব একটা বড় বিষয় না। তারা খুব অল্প রেটেও বড় লেন্ড করতে পারে ফর ভেরি শর্ট পিরিয়ডস অফ টাইম। অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে তাদের জন্য যে স্প্রেডটাও আসলে কোট করা হয় ওটা আসলে ইনসিগনিফিক্যান্ট ইন মোস্ট কেসেস। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে বা সেই কনটেক্সটে আমরা বলতে পারি যে হ্যাঁ, মানে এই অ্যাজাম্পশনটা ইন ওয়ে ইটস ট্রু। ঠিক আছে, তারপরে যেটা সেটা হচ্ছে যে আরবিট্রেজ অপরচুনিটি। সেগুলো চাওয়া শুরু করলো। ভাই সৃজনশীলের নোটস কি আমি ওকে, আরবিট্রেজ অপরচুনিটিস যদি থাকে তাহলে এটা নেওয়া হবে। সো এগেইন ইনভেস্টমেন্ট অ্যাসেটের জন্য যেটা আমি বলতেছিলাম যে দিস ইজ অলওয়েজ ট্রু, রাইট? বাট কনজাম্পশন অ্যাসেটের ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে। আমরা বলছিলাম এবিলিটি প্লাস উইলিংনেস দুইটাই লাগে, রাইট? সো এটা নিয়ে একটু আছে, বাট ইন মোস্ট কেসেস এটা ট্রু থাকবে। ওকে, আর সেম ট্যাক্স রেট অন প্রফিট সেটা তুই বললাম। নো ট্রানজাকশন কস্ট যেটা বললাম যে একটু ফটকা শোনাইলেও আমরা again যখন when we are talking about investment banks, derivative dealers like these big institutional investor, তাদের যে ট্রানজেকশন কস্টটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি আপনি যদি পুরা ট্রেডের পার্সেন্টেজ হিসাবে চিন্তা করেন, দিস ইজ অ্যাকচুয়ালি ইনসিগনিফিক্যান্ট অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো আমাদের যে অ্যাজাম্পশন গুলা, ঠিক আছে, যে অ্যাজাম্পশন গুলা, দিস ডাজ নট নিড টু বি ট্রু ফর অল মার্কেট পার্টিসিপেন্টস। সিগনিফিকেন্ট বা ফিউ সিগনিফিকেন্ট মার্কেট পার্টিসিপেন্টস যারা আছে তাদের জন্য এটা যদি ট্রু হয় দেন দিস অ্যাজাম্পশন ইজ গুড এনাফ। ঠিক আছে, আর আরেকটা কথাও যেটা, এটা পরবর্তীতে আমরা একটু পরে ওই কনজাম্পশন অ্যাসেটের সময় মেইনলি দেখবো, যে আপনার এই অ্যাজাম্পশন ধরে আপনি একটা প্রাইসে অ্যারাইভ করতেছেন, আপনার অ্যাকচুয়ালি মার্কেটে যদি ডিফারেন্স হয়, দ্যাট ইজ আপনার মডেলের যে প্রাইসটা আর আপনার মার্কেট প্রাইসটা যদি ডিফারেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাও অ্যাসেস করতে পারেন যে আসলে এটা কেন হচ্ছে, কোন অ্যাজাম্পশনটা হোল্ড না করার কারণে এটা মানে এই ডিফারেন্সটা হচ্ছে। ফর ইনস্টেন্স আপনি ধরেন কনজাম্পশন অ্যাসেটের ক্ষেত্রে আপনি একটা প্রাইসিং অ্যারাইভ করলেন, তো দেখা গেল যে মার্কেটের প্রাইসটা দ্যাট ইটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফ্রম দ্যাট। তো মোস্ট লাইকলি রিজন ফর দ্যাট ইজ যে আরবিট্রেজ অপরচুনিটি থাকার সত্ত্বেও হয়তো বা আরবিট্রেজ অপরচুনিটি গুলো নেওয়া হচ্ছে না, যেই কারণে প্রাইসটা ইকুয়াল হচ্ছে না। ঠিক আছে, সো দ্যাট ক্যান বি আ পসিবল রিজন অ্যাজ ওয়েল। অ্যাজাম্পশনের পরে হচ্ছে কিছু নোটেশন, এটা আসলে ওভাবে জাস্ট আমি বলে যাব, এটা সমস্যা নেই। সো টি তো আপনারা সবাই জানেন, দিস ইজ টাইম টু ডেলিভারি, এটা ইন ইয়ার্স, এটা একটু মাথায় রাখেন সবাই। ওকে, এস নট, এস নট হচ্ছে স্পট প্রাইস টুডে। Then we have F not, F not বলতে আমরা বুঝাচ্ছি ফরওয়ার্ড অথবা ফিউচার প্রাইস টুডে। আর আরটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অথবা জিরো কুপন রিস্ক ফ্রি রেট। ঠিক আছে, এটা মানে আপনাদের এই চ্যাপ্টারে সাধারণত কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ দিয়ে দেওয়া থাকবে আনলেস এন্ড আনটিল স্টেটেড আদারওয়াইজ। ঠিক আছে, সো এটাই, these are some of the assumptions, the most important assumptions, and কয়েকটা নোটেশন যেটা আমাদের পরবর্তীতে লাগবে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, স্যার এই রিস্ক ফ্রি রেটটা কি ওই যে আমরা যেটা ইমপ্লাইড রেট বের করতাম ওইটা? জি জি জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের ফার্স্ট যে কেসটা, ঠিক আছে, আমরা ফরওয়ার্ড প্রাইস ডিটারমাইন করব। আমরা কয়েকটা কেস বা সিনারিও কেস অথবা সিনারিও যেটাই বলতে চান কনসিডার করব। ঠিক আছে, আমাদের প্রথম কেসটা হচ্ছে যে ফরওয়ার্ড প্রাইস, এগুলো সবই ইনভেস্টমেন্ট অ্যাসেটের জন্য। প্রথমে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাসেট উইথ নো ইনকাম। ওকে,
সো কোনো ইনকাম বলতে বোঝাচ্ছি যে আন্ডারলাইং অ্যাসেটটা যদি একটা স্টক হয়ে থাকে তাহলে আপনার যে পিরিয়ডটার জন্য আপনি প্রাইস করতেছেন এর মধ্যে কোনো ডিভিডেন্ড দেওয়া হয় নাই, বা কোনো বন্ড যদি হয়ে থাকে তাহলে এই পিরিয়ডটার মধ্যে কোনো ইন্টারেস্ট বা কুপন পেমেন্ট নাই, রাইট? সো দ্যাটস হোয়াট উই মিন বাই নো ইনকাম। ঠিক আছে? তো প্রথম কথা যেটা হচ্ছে, আমি একটু আগেই বলছি যে এটা প্রাইস করার জন্য what we will do is we will use an arbitrage argument. Okay, arbitrage argument to determine what the price should be. ঠিক আছে? আমাদের ফরওয়ার্ড প্রাইসটা আসলে কত হওয়া উচিত, নো আরবিট্রেজ প্রাইস অথবা নো আরবিট্রেজ আর্গুমেন্ট ইউজ করে আমরা প্রাইসটা কি হওয়া উচিত এটা ডিটারমাইন করব। ঠিক আছে? সো জাস্ট আ রিফ্রেশার, আপনারা যদি ভুলে যেয়ে থাকেন, আরবিট্রেজ মানে কি? আরবিট্রেজ মানে হচ্ছে আমি আমার নিজের টাকা ইউজ করব না, নিজের টাকা ইউজ না করে যদি আমি একটা মার্কেটে মিসপ্রাইসিং দেখি দ্য সেম প্রোডাক্ট অথবা অ্যাক্রস ডিফারেন্ট টাইম পিরিয়ডস, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করি, আমি একটা রিস্কলেস প্রফিট করার সুযোগ থাকে আমার, সেই রিস্কলেস প্রফিটটা আমি করি। ঠিক আছে? আপনার যদি আরবিট্রেজ, আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেডার্স করছিলাম যে আরবিট্রেজার কি করে, হেজাররা কি করে, রাইট? সো আরবিট্রেজ ইনভলভস মেকিং ইউজ অফ আদার্স মানি, identifying a mispricing in the market and making a riskless profit in the process. ঠিক আছে? So as I was saying যে আমাদের প্রথম কেসটা বা প্রথম সিনারিওটা, this involves pricing বা determining the forward price of an investment asset which provides no income. ঠিক আছে? Which provides no income within that particular period. এটা বলতে কি বোঝাচ্ছি, যে ধরেন আপনার এই টাইম পিরিয়ডের মধ্যে, দ্যাট ইজ লেটস সে 3 মান্থস যদি হয়ে থাকে, এর মধ্যে কোনো ডিভিডেন্ড অথবা কুপন এরকম কোনো ইনকাম বা কোনো পেমেন্ট আপনার এই পিরিয়ডের মধ্যে নাই। ঠিক আছে? দ্যাটস হোয়াট উই মিন বাই নো ইনকাম। ওকে, তো আমরা আমাদের প্রথম এক্সাম্পলটা নিয়ে শুরু করি। সো লেটস সে আমরা যে আন্ডারলাইংটা কথা বলতেছি, দ্যাটস লেটস সে আ স্টক, এন্ড স্টকটার আজকের প্রাইস হচ্ছে $40। আপনার টাইম পিরিয়ড ফর দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, বা যেটা আপনি এই স্টকের উপর একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট আপনি দেখতেছেন, ওটার জন্য ইটস অ্যাকচুয়ালি আ 3 মান্থ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ঠিক আছে? রিস্ক ফ্রি রেটও দেওয়া, যেটা হচ্ছে ফর দিস পার্টিকুলার পিরিয়ড দিস ইজ 5%। ঠিক আছে? এখন ধরেন আরবিট্রেজ অপরচুনিটি কিভাবে আসতে পারে? ঠিক আছে? আরবিট্রেজ অপরচুনিটিটা কিভাবে আসতে পারে? সো আরবিট্রেজে যাওয়ার আগে আমরা একটু আগে কি করি, যে আরবিট্রেজের ক্ষেত্রে আমরা বললাম যে আমরা আমাদের নিজের টাকা ইউজ করব না, আর ফরওয়ার্ড প্রাইসের ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা একটা নো আরবিট্রেজ আর্গুমেন্ট ইউজ করতেছি। ওকে, নো আরবিট্রেজ আর্গুমেন্ট ইউজ করতেছি। ওকে, সো এখন আসেন, আপনি একটা যেটা কাজ বা পসিবল কাজ হইতে পারে সেটা হচ্ছে যে আপনি আজকে $40 বড় করলেন at the risk free rate। ঠিক আছে? for 3 months or 4.25 years। ঠিক আছে? You buy the stock for $40। ঠিক আছে? And in 3 months, how much do you owe? You owe 40 to the power 0.25 times 0.05। এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে এটা আসবে হচ্ছে 40.5 in 3 months। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আমি কোথায় যাচ্ছি আমি আসতেছি, বাট সিচুয়েশনটা বুঝছেন যে আপনার একটা স্টকের প্রাইস হচ্ছে 40, স্টকের উপর ফরওয়ার্ড কন্ট্রাক্ট 3 মাসের হয়, এটা আমরা জানি যে একটা 3 মাসের ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমাদের কনসিডারেশন আছে, এটা একটু পরে লাগবে।
আর আমাদের রিস্ক ফ্রি রেটটা হচ্ছে 5%। আরবিট্রেজের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা আমাদের নিজের টাকা ইউজ করবো না, একটা মিস প্রাইসিং যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটার অপরচুনিটিটা নিয়ে আমরা একটা রিস্কলেস প্রফিট করবো বাই নট ইউজিং আওয়ার ওন মানি, রাইট? সো এখন মার্কেটে 40 টাকা করে আছে, তো আপনি 40 টাকা রিস্ক ফ্রি রেটে বড় করে 3 মাসের জন্য আপনি স্টকটা কিনলেন। স্টকটা কেনার পর আপনার 3 মাস পরে কত টাকা ফেরত দিতে হবে? আপনার ফেরত দিতে হবে হচ্ছে $40.5। ওকে, সিমিলারলি আপনি আরেকটা কাজ, মানে উল্টা দিকে, আপনি যদি অ্যাসেটটা বাই করতে না চান, মানে উল্টা সাইডে আপনি কি করতেন? আপনি যেটা করতেন সেটা হয়তো বা আপনি শর্ট সেল করতেন স্টকটা ফর $40, ঠিক আছে? তারপরে এই টাকাটা আপনি ইনভেস্ট করতেন ফর 0.25 ইয়ার্স, এবং 3 মাস পরে how much are you going to receive? You're going to receive the same amount as this, that is 40.5 in 3 months. ঠিক আছে? So আমি আগে একটু বলে দিই, এই কেসে বা এই সিনারিওতে এই 40.5, this is the no arbitrage price, or this is the forward price that should be, ফরওয়ার্ড প্রাইসটা যেটা হওয়া উচিত, ঠিক আছে? 40.5 যদি ফরওয়ার্ড প্রাইসটা না হয় বা ফরওয়ার্ডের প্রাইসটা যদি না হয়, তাহলে সমস্যাটা কি এটা আমি একটু দেখাই। ওকে, সো ধরেন দুইটা সিনারিও হইতে পারে। আমরা বলতেছি যে ফরওয়ার্ড প্রাইস কত হওয়া উচিত? ফরওয়ার্ড প্রাইস শুড বি $40.5, ঠিক আছে? এখন দুইটা কেস হইতে পারে। একটা কেস হইতে পারে যে ফরওয়ার্ড প্রাইসটা যেটা মার্কেটে আছে সেটা 40.5 থেকে বেশি। আরেকটা সিনারিও হইতে পারে যে ফরওয়ার্ড প্রাইসটা অ্যাকচুয়ালি 40.5 থেকে কম, রাইট? সো 40.5 থেকে বেশি মানে হচ্ছে যে ধরেন ফরওয়ার্ড হচ্ছে লেটস সে $43, ওকে, আর এই ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড প্রাইস হচ্ছে লেটস সে 39, ওকে। সো সেই ক্ষেত্রে আমি যে আরবিট্রেজ অপরচুনিটিটার কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে আমি বলবো যে প্রথম কেসে যখন 43 হচ্ছে, 40.5 না হয়ে আমরা কি করতে পারি দেখেন, we can borrow, sorry, borrow $40 at 5% for 3 months. Okay, borrow করলাম, we will buy S not, ঠিক আছে, and enter into a forward contract to sell underlying at FO in 3 months, ঠিক আছে? সো এই যে কি করলাম, বড় $40, আচ্ছা বড় করলাম বাই এস নট, তার মানে আই এম গোয়িং লং অন দি আন্ডারলাইং, এন্টার ইনটু আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু সেল, তার মানে কি? তার মানে আমি হচ্ছে শর্ট যাচ্ছি অন দা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, রাইট? ফরওয়ার্ড কন্ট্রাক্টে শর্ট পজিশন নিচ্ছি কারণ আমি সেল করব, এই কমিটমেন্টটা দিচ্ছি, ঠিক আছে? 3 মাস পরে আমাকে এটা একটু বলেন, 3 মাস পরে, ঠিক আছে, ইন 3 months আমি ডেলিভারি করব কততে, কত টাকায়? 43 টাকা। So in 3 months we will deliver asset for $43, রাইট? কিন্তু আমাদের তো ওই যে আমরা ইনিশিয়ালি তো স্টকটা বাই করছিলাম, এই যে স্টকটা যে বাই করছিলাম এটা কি নিজেদের টাকায় বাই করছিলাম না, তো আমরা কি করছিলাম, উই borrowed the money, right? We borrowed $40, তো এটা রিপেমেন্ট করতে হবে না, রাইট? জি স্যার।
তো রিপেমেন্ট করতে হবে। রিপেমেন্ট কত করতে হবে? 40.5. 40.5. 40.5. So in 3 months, what we are going to do is deliver the asset for $43, pay back $40.50, and in the process make a profit of 2.5. 2.5 কেমনে আসলো? 43 minus $40.50. সবাই কি জিনিসটা বুঝতে পারছেন কি হচ্ছে? আমরা বলতেছি, আমরা ফার্স্টে একটু একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করছি, ঠিক আছে? যে আমাদের যদি এরকম সার্কামস্ট্যান্সেস থাকে, ইফ ইট ইনভলভস আরবিট্রেজ, আমি স্টকটা আইদার কিনতে পারি, কেনার জন্য তো আমি নিজের টাকা ইউজ করব না, সো বড় করব। সো বড় করব, বড় করে আমার 3 মাসে পে করতে হবে, পে ব্যাক করতে হবে হচ্ছে 40.5। আর আরেকটা করতে পারি, স্টকটা শর্ট সেল করতে পারি। কেন করব শর্ট সেল গুলোটা আসতেছি, বাট শর্ট সেল করতে পারি। শর্ট সেল করলে যে টাকাটা আমি পাবো সেটা আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে আমি 3 মাসে 40.5 রিসিভ করব। ওকে, কারণ আমি ফার্স্টে বলে দিছি যে 40.5টা হচ্ছে আমাদের এই সিনারিও বা এই কেসের জন্য, দিস ইজ হোয়াট উই কল দ্য নো আরবিট্রেজ প্রাইস। ঠিক আছে, দিস ইজ হোয়াট দ্য ফরওয়ার্ড প্রাইস শুড বি অফ দ্য কন্ট্রাক্ট। কোন কন্ট্রাক্ট বা কোন ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেটার আন্ডারলাইন একটা স্টক আছে, আজকে সেটার দাম হচ্ছে 40 টাকা এবং 3 মাসে কন্ট্রাক্ট একটা, ঠিক আছে, অ্যান্ড দ্য মার্কেট রেট অর দ্য মার্কেট রিস্ক ফ্রি রেট ইজ 5%। ঠিক আছে, এখন এটা কেন 40.5 বলতেছি, এটার এক্সপ্লেনেশন আসতেছি যে 40.5 হওয়া উচিত, কিন্তু 40.5 যদি না হয়, প্রথম কেসটা আমরা দেখলাম যে যদি বেশি হয়, ফরওয়ার্ড প্রাইসটা যদি বেশি হয়, 43 হয়, তাহলে সেই ক্ষেত্রে আরবিট্রেজ অপরচুনিটিটার কিভাবে আমরা এক্সপ্লয়েট করতেছি? আমরা প্রথমে বলতেছি যে বড় করো, ঠিক আছে, 40 টাকা বড় করো, 3 মাসের জন্য বড় করে আন্ডারলাইং স্টকটা কিনো, ফরওয়ার্ড কন্ট্রাক্টে শর্ট পজিশন নাও, দ্যাট ইজ এন্টার ইনটু আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু সেল the underlying stock at the prevailing market forward price, which is $43, and to sell it in 3 months. ঠিক আছে, এবং 3 মাস পরে আমরা দেখা গেল যে আমরা তো ফরওয়ার্ড কন্ট্রাক্টে এন্টার করছিলাম টু ডেলিভার এট 43, সো আমরা 43 তে ডেলিভার করলাম, 43 টাকা পেয়ে গেলাম, স্টকটা ডেলিভার করলাম, 43 টাকা পেয়ে গেলাম। কিন্তু আমরা ইনিশিয়ালি যে $40 বড় করছিলাম সেটা তো আমাদের পে ব্যাক করতে হবে, সো 40.5 আমরা পে ব্যাক করে দিলাম। In the process, we are making a profit of $2.5. Okay. So 43 যদি হয়, আরবিট্রেজ অপরচুনিটি আছে, আরবিট্রেজ অপরচুনিটি যদি থাকে, মানুষজন এরকম আরবিট্রেজ অপরচুনিটি নিয়ে প্রফিট করতে পারতেছে। সো প্রফিট যদি করে বা আরবিট্রেজ যদি এভাবে করে, তাহলে দেখা যাবে কি, দেখা যাবে হচ্ছে যে আস্তে আস্তে যেহেতু আপনি স্টকের ডিমান্ড বাড়তেছে, আস্তে আস্তে স্টকের দামটা বাড়তে থাকবে, দ্যাট ইজ 40 থেকে একটু বেশি, মানে বেশির দিকে যাইতে থাকবে। And since there is more people on the short side of the forward contract, so forward price টা 43 থেকে আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, So কমতে থেকে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে এটা আবার এমন জায়গায় চলে আসবে যেখানে যেই প্রাইসটা হওয়া উচিত এবং মার্কেটে অ্যাকচুয়ালি যেই প্রাইস সেটা ইকুয়াল অথবা খুব কাছাকাছি। ওকে, সিমিলারলি অন দি আদার সাইড, লেটস সে আরেকটা সিনারিও, সেটা কি, আরেকটা সিনারিও হচ্ছে যে আপনার ফরওয়ার্ড প্রাইসটা যেটা যেই প্রাইসটা হওয়ার কথা ছিল সেটা থেকে কম, দ্যাট ইজ 40.5 থেকে কম। সো এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কি হবে দেখেন। সো সেই ক্ষেত্রে আমরা আন্ডারলাইং এ হচ্ছে শর্ট পজিশন নিব। সো শর্ট সেল দ্য স্টক অ্যাট এস নট, ঠিক আছে, এস নট মানে হচ্ছে $40। ওকে, এই টাকাটা পেয়ে আমরা কি করব, উই উইল ইনভেস্ট 40 at 5% for 3 months. Great. সো যেহেতু আন্ডারলাইং এ শর্ট গেছি, আমাদের কন্ট্রাক্টে আমাদের কি করতে হবে, আমাদের লং পজিশনে যেতে হবে। সো এন্টার ইনটু ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই। বাই কেন করতেছি, কারণ আমি তো স্টকটা শর্ট সেল করে দিছি, So আমার পজিশনটা কাভার করার জন্য আমি ফরওয়ার্ড কন্ট্রাক্টে লং পজিশনে যাচ্ছি, কারণ এটা তো আমার ফেরত দিতে হবে। ঠিক আছে,
enter into a forward contract to buy the stock at F naught, এই ক্ষেত্রে F naught হচ্ছে 39, ঠিক আছে? সো 3 মাস পরে আমরা কি করব? ইন 3 months, সামিন একটু বলেন 3 মাসে আমরা কি করব? 3 মাস পরে স্যার 3 মাস পরে আমরা হচ্ছে আমি ফরওয়ার্ড কন্ট্রাক্টে লং গেছি। ফরওয়ার্ড কন্ট্রাক্টে লং যাওয়া মানে হচ্ছে যে আই এম obliged to buy the stock at the forward price decided today. জি স্যার তো সেটা কত? 39 টাকার ডেলিভারি নিয়ে নিব। হ্যাঁ, সো ইন 3 months টেক ডেলিভারি অফ অ্যাসেট, ঠিক আছে? অ্যান্ড পে হাউ মাচ? 39 $39, ঠিক আছে? কিন্তু এই টাকাটা কোত্থেকে আসতেছে? সেলিং থেকে 40.40 তে। আমি তো শর্ট সেল করছিলাম, রাইট? শর্ট সেল করে ইনভেস্ট করছি, 3 মাস পরে $40 কত হইতেছে? $45, $40.5 হইতেছে, ঠিক আছে? সো 39 আউট অফ দি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আউট অফ দি ইনভেস্টমেন্ট অফ $40.5. তো এই ক্ষেত্রে আমার প্রফিট কত হইতেছে? 1.5 1.5, that is 40.5 minus 39. আচ্ছা, এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন? আমি জাস্ট আবার একটু সামারাইজ করি, ঠিক আছে? সামারিটা কি? সামারিটা হচ্ছে যে আমরা ফার্স্টে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কনসিডার করলাম যে আমার একটা স্টক যেটার প্রাইস কারেন্টলি হচ্ছে $40, রিস্ক ফ্রি রেট হচ্ছে 5% ফর 3 months। 3 monthsটা কেন কনসিডার করতেছি? কারণ আমরা যেই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা, এই স্টকের উপর যে ফরওয়ার্ড কন্ট্রাক্টটার কথা ভাবতেছি, সেটা 3 মাসে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট নিয়ে আমরা ডিল করতেছি, ওকে? তো এটা, তো এখন আরবিট্রেজ বলতে আমরা বুঝাই যে আমরা নিজেদের টাকা ইউজ করবো না, মার্কেট একটা ডিসক্রিপেন্সি আছে, সেটার অ্যাডভান্টেজ নিব অ্যান্ড ইন দ্য প্রসেস মেক আ রিস্কলেস প্রফিট, ঠিক আছে? তো এখন এই যদি হয়ে থাকে অবস্থা, ঠিক আছে, আমরা ফার্স্টে বললাম যে আমি রিস্ক ফ্রি রেটে $40 বড় করতে পারি 3 মাসের জন্য, স্টকটা কিনতে পারি। ইন দ্য প্রসেস আমি 3 মাস পরে আই হ্যাভ টু পে ব্যাক $40.5। অন দি আদার হ্যান্ড আমি বললাম যে আমি শর্ট সেল করতে পারি $40, 3 মাসের জন্য ইনভেস্ট করলাম, and in the process receive $40.5 in 3 months. Okay. তো ফার্স্টে আমি বলে দিছি যে 40.5টাই আসলে আমাদের ফরওয়ার্ড প্রাইস হওয়া উচিত, ঠিক আছে? দিস শুড বি দ্য নো আরবিট্রেজ প্রাইস অফ 40.5। এন্ড এটা 40.5 কেন? এটা জাস্টিফাই করার জন্য আমরা দুইটা সিনারিও নিলাম, যে একটা সিনারিওতে ফরওয়ার্ড প্রাইস হচ্ছে এই 40.5 থেকে কম, মানে কারেন্টলি মার্কেটে যে প্রাইসটা সেটা 40.5 থেকে বেশি। আর আরেকটা কেস নিলাম যে মার্কেটে যে ফরওয়ার্ড প্রাইসটা আছে সেটা 40.5 থেকে কম। এন্ড আমরা দুইটা কি বলে স্ট্র্যাটেজি দেখাইলাম, যেটার মাধ্যমে 40.5 এর থেকে যদি বেশি হয় তাহলে ইন দ্য প্রসেস ফর ইনস্টেন্স 43 যদি হয় তাহলে আমরা $2.5 প্রফিট করতেছি বাই ইউজিং দিস স্ট্র্যাটেজি। অ্যান্ড 40.5 থেকে কম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা $1.5 আবার প্রফিট করতেছি ইউজিং দিস পার্টিকুলার স্ট্র্যাটেজি। সো এই আরবিট্রেজ অপরচুনিটিটা নেওয়া সম্ভব হতো না কখন? যদি ফরওয়ার্ড প্রাইসটা 40.5 এর সমান অথবা খুব কাছাকাছি হইতো, ঠিক আছে? তো এই কারণেই দিস ইজ বেসিক্যালি দ্য মেইন বেসিস অফ সেইং যে হ্যাঁ, মানে নো আরবিট্রেজ প্রাইস মডেলটা আসলে ইটস সলিড, ঠিক আছে? এটাই হওয়া উচিত। এখন এই রিলেটেড আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। স্যার জি বলেন। স্যার এখানে আপনি যেটা বুঝেছেন মানে বুঝতে পারছি, বাট আগের চ্যাপ্টার যখন আমরা পড়লাম তখন আমরা বললাম যে আসলে ফিউচার্স এর মানে ফিউচার বা ফরওয়ার্ডের অ্যাকচুয়ালি ডেলিভারিটা আমরা কখনো নেইও না বা কখনো দেইও না এটা। বাট এখানে যখন স্যার এক্সাম্পলটাতে বোঝাচ্ছেন এখানে মানে এখানে অ্যাজিউম করা হইতেছে যে আমরা 43-তে ডেলিভারিটা দিব নিব এন্ড সরি দিব এন্ড হচ্ছে 39-এ ডেলিভারিটা নিব। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে যে আসলে কি হয় ওইটাতে তো আমরা একটু পরে আসবো। আমাদের তো আগে মডেল দাঁড় করায় একটা আহ, মানে আগে মডেল দাঁড় করায় মডেল অনুযায়ী প্রাইস কত হওয়া উচিত ওইটাতে আমরা আগে আসি, তারপরে আমরা উইল
পসিবলি লুক ইনটু রিয়েল লাইফ সিচুয়েশন। ঠিক আছে, আপনি এটা আগে বুঝেন, তারপরে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন বেসড কোনো কোয়েশ্চেন থাকলে তখন আনলে মনে হয় ভালো হবে। ঠিক আছে, So, ওর কোয়েশ্চেনটার উপর বিল্ড করলে মেবি আমরা ধরতে পারি যে বেসিস রিস্ক 0, তাহলে তো সেমই হবে আসলে, নাকি? ওইটাতে পরে জানি, এই জন্য আমি চ্যাপ্টার 3টা আসলে, আচ্ছা যাই হোক, ওইটা পরে আসি। এটা যেটা বুঝাইছি এটা কনসেপচুয়ালি আপনারা বুঝছেন না কিনা এটা দেখেন। ঠিক আছে, তারপরে আমি আরেকটা জিনিসে টাচ করে move on to the next topic. ওকে, সো কোয়েশ্চেন নাই। আচ্ছা, কোয়েশ্চেন এখন কোয়েশ্চেন হচ্ছে, আমার একটা কোয়েশ্চেন আছে আপনাদের জন্য। আমি কিভাবে বুঝলাম যে এই যে এইখানে ধরেন আরবিট্রেজ অপরচুনিটিতে আমি এখানে বলতেছি, প্রথমটাতে বলতেছি যে আন্ডারলাইং এ হচ্ছে লং যাব, আর কন্ট্রাক্টে বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমি শর্ট যাব। আর এখানে আমি বলতেছি হচ্ছে আন্ডারলাইং এ আমি শর্ট যাচ্ছি, দ্যাট ইজ শর্ট সেল যেহেতু করতেছি বা সেল করব যেটাই হোক। ঠিক আছে, শর্ট যাব, আর কন্ট্রাক্টে আমি লং যাচ্ছি। ওকে, এটা আমি কিভাবে বুঝলাম, বা আপনারা কি মানে বুঝার আসলে উপায়টা কি, ইজি উপায় কি? সেটার জন্য আমি একটা সিম্পল কি ইউজ করি, যে উই সেল হাই বাই লো। সো যেটাই বেশি হবে উই সেল এট দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বাই লো, সেল হাই। ঠিক আছে, আরেকভাবে বলা যায় অলওয়েজ বাই ইনএক্সপেন্সিভ। যেই জিনিসটা সস্তা, ঠিক আছে, সেটা আমরা কিনবো। যেই জিনিসটা এক্সপেন্সিভ সেটা আমরা বিক্রি করব, অথবা যেই জিনিসটার দাম কম সেটা আমরা বাই করব, যেই জিনিসটার দাম বেশি সেটা আমরা বিক্রি করব। এটা জাস্ট মাথায় সবাই ঢুকায় ফেলেন, এই চ্যাপ্টারের অনেকগুলা প্রবলেম আপনাদের চলে যাবে। ঠিক আছে, কারণ পরবর্তীতে আমি যদি অঙ্ক করতে দেই আপনারা মিলায় ফেলবেন যে আসলে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। সো অলওয়েজ রিমেম্বার, উই বাই লো অ্যান্ড উই সেল হাই, যেটা সামিন বললো, উই বাই লো উই সেল হাই। ঠিক আছে, বাই লো সেল হাই। ওকে, সবার মাথায় মোটামুটি ঢুকছে। এখন আসেন, তো আমার এখানে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। সরি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাই লো সেল হাই, রাইট? সো আমরা এই জিনিসটা, সরি, সেল হাই, এই জিনিসটা মাথায় একদম গেঁথে ফেলবো। ঠিক আছে, গেঁথে কেন ফেলবো, যে আমাদের প্রথম সিচুয়েশনটাতে ফরওয়ার্ড প্রাইস ছিল 43, অ্যান্ড এটা হওয়ার কথা ছিল কত, 40.5। তার মানে ফরওয়ার্ড প্রাইসটা বেশি, রাইট? ফরওয়ার্ড প্রাইসটা বেশি। সো সেই ক্ষেত্রে ফরওয়ার্ড প্রাইসটা, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, সো ফরওয়ার্ড প্রাইসটা বেশি, যেহেতু ফরওয়ার্ড প্রাইসটা বেশি হওয়ার কারণে আমরা কি করব, আমরা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টে কি করব, আমরা সেল করব
তার মানে অবশ্যই আন্ডারলাইংটা বাই করব। অন দি আদার হ্যান্ড আমাদের সিচুয়েশনটা কি ছিল আরেকটা, যে ফরওয়ার্ড প্রাইসটা কারেন্টলি মার্কেটে হচ্ছে $39, বাট এটা হওয়া উচিত ছিল কত? এটা হওয়া উচিত ছিল 40.5। সো এই ক্ষেত্রে ফরওয়ার্ড প্রাইসটা কি? ফরওয়ার্ড প্রাইসটা কম না? যেটা হওয়া উচিত সেটা থেকে কম না? হ্যালো? জি স্যার, সো সেই ক্ষেত্রে কি করব? সেটা বাই করবো কারণ এটা লোয়ার কি বাই করব? ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্টে বাই করবো। সো উই উইল এন্টার ইনটু আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই দি আন্ডারলাইং অ্যাসেট। ঠিক আছে? আর যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্টে লং যাচ্ছি, স্পট মার্কেটে শর্ট যাব। তো এই কারণে উই ওয়ার শর্ট সেলিং দি আন্ডারলাইং অ্যাসেট, রিসিভিং দ্য $40, মেকিং দি ইনভেস্টমেন্ট অ্যান্ড এন্টারিং ইনটু আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই দি মানে টু বাই দি অ্যাসেট আফটার 3 months। ওকে? সো এই রিলেটেড কারো কোনো আর কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ উইল বি মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। Okay, so question যেহেতু নাই, moving on. So some generalizations. ঠিক আছে? সো আমরা যেই ফরওয়ার্ড প্রাইসিং এর মডেলটার কথা বলতেছিলাম, সেটাতে আসলে আমরা অ্যারাইভ কিভাবে করছি যখন কোনো ইনকাম থাকে না? এটা হচ্ছে এস ই টু দি পাওয়ার আর টি। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে নো আরবিট্রেজ প্রাইস। ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে যে দ্য ফরওয়ার্ড অর ফিউচার প্রাইস টুডে should be equal to the spot price today of the underlying asset continuously compounded at the risk-free rate for a period of the future contract. দেখেন, বলতেছি যে ফরওয়ার্ড প্রাইসটা কি হওয়া উচিত যদি কোনো ইনকাম না থেকে থাকে। ঠিক আছে? It is the spot price today continuously compounded at the risk-free rate for the period of the contract, of the period of the future contract. ঠিক আছে? যদি ইকুয়াল হয় অথবা অলমোস্ট ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দের ইজ নো আরবিট্রেজ অপরচুনিটি। বাট যদি বেশি অথবা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে দেয়ার উইল বি আরবিট্রেজ অপরচুনিটি, যেটা আমরা লাস্ট যে এক্সাম্পলটা মাত্র দেখলাম সেখানে ছিল। ঠিক আছে? আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট, আচ্ছা, যেটা হচ্ছে যে the forward price today will always be greater than the spot price today। ঠিক আছে? এটা কেন? এটা জাস্ট এই ইকুয়েশনটা সিম্পলি আপনারা দেখে চিন্তা করেন। ঠিক আছে? এই ই টু দি পাওয়ার আর টি, এটা কি জিরো অথবা জিরোর কম হওয়ার কোনো সম্ভাবনা আছে? Guys, নো স্যার। এটা সব সময় জিরো থেকে বেশি হবে না, জি রাইট? সো এটার একটা নাম আছে। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে কস্ট অফ ক্যারি। সো কস্ট অফ ক্যারি থাকার কারণে সবসময় ফরওয়ার্ড প্রাইসটা স্পট প্রাইস থেকে বেশি হবে। কস্ট অফ ক্যারি বেশি হবে মানে কস্ট অফ ক্যারি কেন পজিটিভ হবে? পজিটিভ হবে, আপনি জাস্ট চিন্তা করেন, আপনি যদি আরবিট্রেজ অপরচুনিটিটা আইদার ওয়েজ যখন 43 হোক 39 হোক, আপনি একবার বড় করতেছেন, একবার ইনভেস্ট করতেছেন, যেটাই হোক, রাইট, শর্ট সেল করে ইনভেস্ট করতেছেন, যেটা আপনার করতে হচ্ছে সেটা হচ্ছে যে বড় করার ক্ষেত্রে কিন্তু আপনার ইভেনচুয়ালি যে পে ব্যাক করতে হইতেছে, ইউ হ্যাভ টু পে ব্যাক মানে হায়ার অ্যামাউন্ট। সো দ্য কস্ট অফ ক্যারিং দ্য অ্যাসেট, আপনি যে বড় করে অ্যাসেটটা কিনে তারপরে হচ্ছে টাকাটা ফেরত দিচ্ছেন, কস্ট অফ ক্যারিং দ্য অ্যাসেট ফর্ম, এটা সবসময় পজিটিভ থাকবে। সো এই কারণে আমরা বলতেছি, বা এই যে ইকুয়েশন থেকে আমরা দেখতে পারতেছি যে দ্য ফরওয়ার্ড প্রাইস টুডে শুড বি গ্রেটার দেন দ্য স্পট প্রাইস টুডে। ঠিক আছে? এটা হচ্ছে, এটা একটা ফ্যাক্ট, বা এটা ট্রু, বাট দিস ইজ only true for investment assets।
এই যে আমরা যে এই স্টেটমেন্টটা করলাম যে আজকের ফরওয়ার্ড প্রাইস আজকের স্পট প্রাইস থেকে বেশি হবে, দ্যাট ইজ আজকের স্পট প্রাইস আমরা দেখছিলাম 40, আমরা দেখলাম তো আজকের ফরওয়ার্ড প্রাইসটা হ্যাজ টু বি গ্রেটার দেন 40, অলওয়েজ উইল বি, হ্যাজ টু বি, উইল বি গ্রেটার দেন 40, ওকে, উইল অলওয়েজ বি গ্রেটার দেন 40। ঠিক আছে, এক্সপ্লেনেশনও মোটামুটি দিলাম। এক্সাম্পলে দেখলাম ফরওয়ার্ড প্রাইস 39, ওটা আসলে পসিবল? ওইটা তো আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে তারপরে জিনিসটা, মানে জিনিসটা হচ্ছে ওইটা যদি হয় তাহলে তো ডেফিনেটলি দের ইজ অ্যান আরবিট্রেজ অপরচুনিটি, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, মানে এটা আমি বলতেছি যে এই যে আমাদের আনসার যে আসছে 40.5, এটা 40.5 না হয়ে রিস্ক ফ্রি রেট যদি একটু বেশি হইতো তাহলে 40.5 এর থেকে আরেকটু বেশি হতো, 40.8 হয়তো হইতো, বা 41 হয়তো বা হইতো, 41.5 হয়তো বা হইতো, we were considering let's say a 9-month forward contract, right? বাট ফরওয়ার্ড প্রাইসটা, আমরা যেই ফরওয়ার্ড প্রাইসটা বা নো আরবিট্রেজ ফরওয়ার্ড প্রাইসটা যেটা নিয়ে বলতেছি, ঠিক আছে, দ্যাট শুড অলওয়েজ বি গ্রেটার দেন দ্য, দ্যাট উইল অলওয়েজ বি গ্রেটার দেন দ্য স্পট প্রাইস টুডে, and this is only applicable for investment assets. মার্কেটে আমরা দেখলাম যে 40 থেকে কম, রাইট? এটা তো মার্কেটে দেখছি, এন্ড এটার আরবিট্রেজ অপরচুনিটি ছিল, আমরা ওটা অপরচুনিটিটা নিলাম, সমস্যা। ওকে সামিন, বুঝে গেছে? এই ক্ষেত্রে আমরা বলতেছি, এই ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে যে নো আরবিট্রেজ ফরওয়ার্ড প্রাইসটা আসলে কি হওয়া উচিত, কি হবে। So আমি স্টিল একটু কনফিউজ, বিকজ বলেন। ফিউচার তো অ্যাসেটের দামও পড়তেও পারে, রাইট? তো ওইটা হুম, হুম। প্রেডিক্ট প্রাইস কুড বি লেস দেন টুডে স্পট প্রাইস। আবার বলেন। হ্যাঁ স্যার, ফিউচারে আমি জানি একটা অ্যাসেট মেবি খারাপ করবে, সো আমি হচ্ছে তখন লাইক ফিউচার প্রাইসটা। আচ্ছা আপনি, আচ্ছা আমি আপনাকে এটা একটা ফলো আপ কোয়েশ্চেন করি। আপনি যদি জানেন যে মানে এটার দাম কমবে, আপনি যদি জানেন, ঠিক আছে, ইফ ইটস পাবলিক ইনফরমেশন, রাইট, ইফ ইটস পাবলিক ইনফরমেশন যে এটা ভবিষ্যতে এই স্টকটা খারাপ করবে, শুডন্ট দিস বি প্রাইসড ইনটু দ্য স্টক টুডে? সামিন, জি স্যার। এটা তো হওয়ার কথা, রাইট? আপনি জানেন, আপনি বলছেন, আপনি ধারণা করতেছেন কি, ওটা ডিফারেন্ট কথা, রাইট? আপনার ধারণা যে এটার দাম কমবে ওটা ভিন্ন কথা, বাট আপনি বলতেছেন আপনি জানেন যে এটার দাম কমবে। আপনি যদি জানেন, আই এম অ্যাজিউমিং যে এটা পাবলিক ইনফরমেশন, প্রাইভেট ইনফরমেশন হলে তো এটা অন্য, দ্যাট মানে provides us with a different set of problems, right? এটা ইলিগাল, আপনি ওটা তো, যাই হোক। সো পাবলিক ইনফরমেশন যদি হয় তাহলে দিস শুড বি প্রাইসড ইনটু দ্য স্টক প্রাইস টুডে, এন্ড এটার দাম কমে যাওয়ার কথা। ওকে, ওকে, ঠিক আছে। আমরা বললাম দিস ইজ ট্রু ফর ইনভেস্টমেন্ট অ্যাসেট। সো আমরা দুইটা সিনারিও দেখছিলাম, একটা ছিল হচ্ছে দ্য ফরওয়ার্ড প্রাইস ওয়াজ গ্রেটার দেন দ্য নো আরবিট্রেজ প্রাইস, যেটা আমরা বের করছিলাম এস ই টু দি পাওয়ার আর টি দিয়ে 40.5 আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে বড় করতেছিলাম at the risk free rate for 3 months or for the period of the contract, and we were buying the underlying stock today and entering into a forward contract to sell the underlying in 3 months, ঠিক আছে? and আমরা যে প্রফিটটা করছিলাম, প্রফিটটার পরিমাণ ছিল হচ্ছে f naught minus s naught e to the power rt, that is f naught ছিল 43, এটা ছিল 40.5, in the process we made a profit of 2.5. so this is one scenario. আরেকটা সিনারিও হচ্ছে যে ফরওয়ার্ড প্রাইস ইন দ্য মার্কেট ইফ ইটস অ্যাকচুয়ালি লেস দেন হোয়াট ইট শুড বি, ঠিক আছে, যেটা আমরা এভাবে ক্যালকুলেট করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের শর্ট সেল করা উচিত আন্ডারলাইং স্টকটা, 40 টাকা রিসিভ করলাম, সেটাকে তারপর আমরা ইনভেস্ট করতেছি at the risk free rate for 3 months, and we are entering into a forward contract to buy the underlying asset in 3 months, and 3 মাস পরে আমরা হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্টটা ছিল ওইটা থেকে টাকা নিয়ে আমরা হচ্ছে মানে ফরওয়ার্ড কন্ট্রাক্টের টার্মস অনুযায়ী কিনতেছিলাম ফর লোয়ার প্রাইস, and in the process we are making a profit. ঠিক আছে, ওকে গাইস, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো নেক্সট ক্লাসে আমরা যেটা স্টার্ট করবো, আমি ভাবছিলাম আজকেই স্টার্ট করে যাবে, বাট সমস্যা নেই, দ্যাট ইজ নোন ইনকাম। ওকে,
আবার সেকেন্ড কেস ইজ নন ইনকাম। নন ইনকাম থাকা মানে আমি কি বলতেছি, থাকা মানে হচ্ছে বলতেছি যে আমরা যেই ফরওয়ার্ড কন্ট্রাক্টের পিরিয়ডের কথা বলতেছি এর মধ্যে যদি স্টক হয়ে থাকে একটা ডিভিডেন্ড হয়তোবা দিবে, অথবা যদি আন্ডারলাইং অ্যাসেটটা একটা বন্ড হয়ে থাকে তাহলে একটা কুপন রিসিভ করার একটা অ্যামাউন্ট রিসিভ করার একটা এক্সপেকটেশন থাকতে পারে, রাইট? সো এই পিরিয়ডের মধ্যে যদি এরকম কোনো নন ইনকাম থাকে, নন, ইটস ইম্পর্টেন্ট, নন ইনকাম, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে ফরওয়ার্ড প্রাইসটা কত হওয়া উচিত, এন্ড এই ফরওয়ার্ড প্রাইসটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি সেটাও আমরা একটু দেখব। ওকে, আর আমরা যে প্রিভিয়াস এক্সাম্পলটা দেখলাম যে নন ইনকাম না, নো ইনকামের ক্ষেত্রে কোনো ইনকাম এই পিরিয়ডের মধ্যে নাই। সো এটার জন্য আপনাদের বইয়ের টেবিল 5.2 আই থিঙ্ক, ঠিক আছে, ওইখানে স্ট্র্যাটেজিটা সুন্দরভাবে দেওয়া আছে। সো এটা আপনারা সবাই একটু ক্লাসের পরে দেখে নেবেন। ওকে, হ্যালো, ক্লাসের পরে দেখে নিবেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি।